যেদিন নগদ 50,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাব বলে, সেদিন আমার বয়ফ্রেন্ড শূন্য হাতে বাসা থেকে বের হয়েছিল। সেদিন আমি কিছু বলতে পারিনি, শুধু নীরবে কিছুক্ষণ তার দিকে এক বুক মায়াভরা মমতা নিয়ে তাকিয়েছিলাম। তারপর বলেছিলাম, চিন্তা করো না, কিছু না কিছু হয়ে যাবে। আমি যা পেরেছি এনেছি, কয়েক মাস চলতে পারবো। কারণ আমি জানতাম ওর পরিবার সম্পর্কে ও আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই হয়তো বাসা থেকে খালি হাতেই বের হতে হয়েছে। আমি যখন বাবার বালিশের নিচ থেকে আলমারির ছাবিটা নিলাম, তখন বাবা আর মা ঘুমিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় তাদেরকে অনেক নিষ্পাপ দেখাচ্ছিল। এমনিতেও তারা আমার কাছে নিষ্পাপ। আমি জানতাম আলমারিতে টাকা আছে, কালকে বাবা বেতন পেয়েছেন। বাবা সাধারণত 2-3 মাস পর পর বেতন ওঠান। আলমারি খুলে যখন টাকাগুলো হাতে নিলাম, তখন খুব খারাপ লাগছিল আমার, যে বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, 20টি বছর ধরে ভালোবাসা আগলে রেখেছেন, কখনো কষ্ট পেতে দেননি। সেই বাবা মা নামক বটগাছগুলোকে ছেড়ে যাচ্ছি, কিন্তু যাকে ভালোবাসি তাকে ছাড়াও থাকতে পারবো না। বাবা কখনো আমাদের সম্পর্কটা মেনে নেবেন না, সেটা আমি জানি। প্রতিটা বাবাই চায় মেয়েকে ভালো করে বিয়ে দিতে। আমার বাবাও তার ব্যতিক্রম নয়। আমি চলে যাওয়ার পর কি হবে? হয়তো 2-1 দিন বাবা মা কাঁদবে। ছোট ভাইটা তো আমাকে ছাড়া কোনোদিন ঘুমোতো না, ওকে আমাকে ছাড়া ঘুমোতে পারবে? হয়তো আস্তে আস্তে শিখে যাবে, ভুলে যাবে। তার একটা বোন ছিল, যে তাকে ছেড়ে চলে গেছে। বাসা থেকে চলে আসার সময় একটা চিঠি লিখতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু শত চেষ্টা করে কোনো কিছু লিখতে পারলাম না। শুধু ছোট্ট করে একটা কাগজে 2টো লাইন লিখলাম, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, ভুলে যেও। তোমাদের একটা মেয়ে ছিল, খুব বাজে একটা মেয়ে ছিল। শুধু নিজের কথাই ভেবে সে সব সময় নিজের সুখটাকে বড় করে দেখেছে, যে নিজের ভালোবাসার জন্য নিজের আপনজনদেরকে ছেড়ে চলে গিয়েছে। খারাপ মেয়ে মনে করে আমার জন্য তোমাদের চোখের পবিত্র পানি মাটিতে ফেলো না। আজ থেকেই ভেবে নিও, সাদিয়া নামের মেয়েটি মারা গেছে। আমাকে খোঁজার চেষ্টা করো না। ভালো থেকো তোমরা। ভোর 5টার সময় সাদাফকে দেখলাম একটা গাছের নিচে আনমনে দাঁড়িয়ে আছে। আমি জানতাম ও আমার আগে এসে অপেক্ষা করবে। রিলেশন থাকা অবস্থায় যতবার আমি ওর সাথে দেখা করেছি, ততবারই সে আমার জন্য অপেক্ষা করেছে। কোনো দিন 1-2 ঘন্টাও আমার দেরি হয়েছে, কিন্তু কোনো দিন সে আমার উপর একটু রাগ কিংবা অভিমান করেনি, মুখ ফুটে কখনো বলেও নি আজ এত দেরি হলো কেন। যদি আমি বলতাম, আমি তোমাকে অনেক অপেক্ষা করাই, আমার জন্য তোমার এই ডিম সিদ্ধ হওয়ার মতো গরমের মধ্যেও মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তোমার খারাপ লাগে না? আমার উপর রাগ হয় না? প্রতিদিন আমিই দেরি করে আসি, তুমি কখনো দেরি করো না। এটা নিয়ে তোমার কোনো অভিযোগ নেই কেন? তখন সে আমার হাতে হাত রেখে পৃথিবীর বিশুদ্ধতম ভালোবাসাটা নিয়ে বলতো, জানো আমার কাছে আমার জীবনের সবচেয়ে সুখময় মুহূর্ত কোনটা, আনন্দময় সময় কোনটা? আমি যখন তোমার জন্য অপেক্ষা করি, সেই সময়টাকে আমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়, অনেক দামি মনে হয়। কারণ আমি এমন একজন মানুষের জন্য অপেক্ষা করি, যে আমাকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি জানি 1-2 ঘন্টা আমি রোদের মধ্যে পুড়ে গেলেও কিছুক্ষণ পর তুমি এসে তোমার শাড়ির আঁচল দিয়ে পৃথিবী সমতুল্য ভালোবাসা নিয়ে আমায় ক্লান্তি দূর করবে। এখন বলো, আমি কি আমার জান পাখিটার জন্য একটু সময় অপেক্ষা করব না? তখন আমি কিছুই বলতাম না, কোনো কিছু না বলে শুধু সাদাফের বুকে মুখ লুকাতাম, সুখের কান্না করতাম। তখন সাদাফ আমাকে শক্ত করে তার বুকে জড়িয়ে নিত। তখন আমার মনে হতো, এই মানুষটার বুকেই বুঝি আমার সমস্ত সুখ নিহিত। আমিও সাদাফকে পরম আদরে জড়িয়ে ধরতাম। সাদাফ তখন বলতো, এ কী করছো, ছাড়ো, সবাই দেখছে তো। আমি তখন তাকে ছাড়তাম না, আরও শক্ত করে জড়িয়ে ধরতাম। একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসেছো? 4টার সময়। তোমার ফোন কয়েকদিন বন্ধ ছিল, অনেক ট্রাই করেছি, কিন্তু তোমাকে পাইনি। ভেবেছিলাম হয়তো তুমি আমার সাথে যেতে ভয় পাচ্ছ। একটু সমস্যা ছিল। ভয় পাবো কেন? আমি তোমার সাথে মৃত্যুর দুয়ারেও যেতে পারি, সেটা আমি জানি। এখন বলো, কী সমস্যা হয়েছিল? বাসার সবাই ভালো আছে তো? তেমন কোনো সমস্যা না। চলো, সামনে বসার মতো একটা জায়গা আছে, ওখানে বসি। বাস আসতে 6টা বাজবে, আরও 30 মিনিটের মতো। সাদাফের কথা মতো সামনের বেঞ্চিটাতে বসলাম। 6টার কিছুক্ষণ আগে বাস চলে আসলো। সাদাফের অনার্স শেষ হয়েছে, ঢাকায় গিয়ে ছোট্ট একটা চাকরি করবে। আমাদের ছোট্ট একটা সংসার হবে, এই আশাতে অনিশ্চিত জীবনে পাড়ি জমিয়েছিলাম আমরা। ঢাকায় গিয়ে বাসা খুঁজতে অনেক ঝামেলা হলো আমাদের। কম টাকায় বাসা পাওয়া খুব টাফ। তবুও সাদাফের একটা বন্ধু ছিল, যার সাহায্যে আমরা অনেক কমই একটা বাসা পেয়ে যাই। সাদাফের বন্ধু আমাদের অনেক হেল্প করেছিল, যেটা কোনোদিন ভুলব না আমি। সকালে সাদাফ বেরিয়ে যেত চাকরি খোঁজার জন্য, আর আমি বাসায় টুকটাক সংসার গোছানোর চেষ্টা করতাম।
যদি আমরা বিয়ে করে নিই তবুও আমরা এক ফ্ল্যাটে থাকতাম। আমার অনুমতি ছাড়া সাদাফ আমাকে ছুঁয়েও দেখবে না, সেটা আমি জানতাম। সেই বিশ্বাসেই তো নিজের আপন মানুষগুলোকে ছেড়ে তার সাথে চলে এসেছি। আমি জানি সাদাফ আমার বিশ্বাসে কোনোদিন একটু আঁচড় পড়তে দিবে না। আমি মাঝে মাঝে অনেক আবেগী হয়ে যেতাম, সাদাফকে জড়িয়ে ধরে নোংরা ভালোবাসায় হারিয়ে যেতে চাইতাম, কিন্তু সাদাফ কখনো আমার দুর্বলতার সুযোগ নেয়নি। সাদাফকে আমি অত কাছে পেয়ে, নিবিড় করে পেয়ে, স্বাধীনভাবে পেয়ে আমার চিত্ত চঞ্চল হয়ে যেত, শিরার মধ্যে দিয়ে উত্তেজনার বন্যা বয়ে যেত। ন্যায়ের সূক্ষ্ম বিচার বুদ্ধিও কখনো কখনো হারিয়ে যেত, কিন্তু তবুও শান্ত স্নিগ্ধ ভালোবাসার ছোঁয়ায় ও আমাকে সংযত রেখেছে। ওর এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আমি ওকে শ্রদ্ধা করতাম। যে বাড়িতে আমরা ভাড়া থাকি সেখানে একটা মেয়ে থাকতো, তার নাম জাহানারা, বাড়িওয়ালার মেয়ে। তার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। যখন একা একা থাকি তখন সে সময় পেলে আমার সাথে হেল্প করে। আমি তাকে আমার ভালোবাসার কথা বলি, সাদাফের কথা বলি, সে মুগ্ধ হয়ে আমাদের ভালোবাসার কথা শুনে। কিছুদিন পর বুঝতে পারলাম টাকা শেষের দিকে। যে টাকা নিয়ে এসেছিলাম ভেবেছিলাম 2-3 মাস অনায়াসে চলে যাবে, কিন্তু যখন দেখলাম টাকা প্রায় শেষের দিকে, তখন চিন্তায় ভাঁজ এসে নামলো মাথার উপর। সাদাফেরও চাকরি হচ্ছে না, টাকাও শেষের দিকে, কি করব বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম অনার্সে ভর্তি হব, কিন্তু সেটা সম্ভব হলো না। রাতে যখন সাদাফকে বললাম ঘরে আর মাত্র 5,000 টাকা আছে, তখন সাদাফের সুন্দর মুখটা মুহূর্তে কালো হয়ে গেল। সেও তো কম চেষ্টা করছে না একটা চাকরির জন্য, কিন্তু হচ্ছে না। সাদাফ কিছু বলল না, শুধু বলল, চিন্তা করো না, আমি তো আছি। 10 দিন পর যখন টাকা একেবারেই শেষ, তখন সাদাফ আমাকে একা ফেলে চলে আসলো। সাদাফের লেখা চিঠিটা যখন দেখলাম, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। যে ছেলেটা আমাকে এত ভালোবাসতো, সেই ছেলেটাই আমাকে চরম বিপদের মুখে ফেলে এভাবে চলে যাবে, এটা কোনোদিন স্বপ্নেও তো ভাবিনি আমি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যে মানুষটাকে ভালোবেসে বিশ্বাস করে নিজের পরিবারের মানুষগুলো ছেড়ে চলে আসলাম, সেই মানুষটাই আমাকে ধোঁকা দিল। একটা মেয়ে হয়ে অপরিচিত অচেনা শহরে কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। সাদাফের চিঠিটা যখন বারবার পড়ছিলাম, তখন দু চোখ বেয়ে শুধু বৃষ্টির ফোঁটার মতো টপ টপ করে পানি বেয়ে পড়ছিল। নিজেই নিজের কাছে খুব জানতে ইচ্ছে হচ্ছিল, কেন এমন করলো সাদাফ আমার সাথে। মানুষের খারাপ সময় আসে, তখন তার ভালোবাসার মানুষটা তাকে সাহস দেয়, অনুপ্রেরণা দেয়। তাকে কখনো এভাবে একা রেখে চলে যায় না, যেমনটা সাদাফ আমাকে রেখে চলে গিয়েছে। এই সময়টাতে তাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অথচ সে কাপুরুষের মতো আমাকে বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছে। সাদাফ কি জানতো না ওর মুখের দিকে তাকিয়ে আমি দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে কাটিয়ে দিতে পারতাম? ও কি জানতো না ওর বুকে ভালোবাসার টানে ফুটফুটাতে ওর বুকে মাথা রেখে প্রতিটা রাত কাটিয়ে দিতে পারতাম আমি? ও কি জানতো না ও আমাকে যেখানে যেভাবে রাখতাম আমি খুশি মনেই সেখানে থাকতাম? তাহলে কেন এমন করলো আমার সাথে? আমি কি কোনো অপরাধ ছিল? আমি কি কোনো ভুল করেছিলাম? যদি ভুল করিও তো আমাকে বলতে পারতো, এভাবে চলে গেল কেন? এসব প্রশ্নের উত্তর আমার কাছে অজানা, তবুও খুব জানতে ইচ্ছে করছে আমার ভালোবাসায় কিসের কমতে ছিল যে ও আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। আমার ভালোবাসাটাকে অপমান করলো। আজ একদিন হলো সাদাফ আমাকে ছেড়ে চলে গিয়েছে। এই একদিন আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন ছিল। এই একদিন আমার কাছে একটা বছর মনে হয়েছে। আমি কোনো কিছু মুখে দিইনি, এক ফোঁটা পানিও না। সাদাফের চিঠিটার দিকে তাকিয়ে শুধু অদ্ভুত সব চিন্তা করেছি। জাহানারা এসে যখন আমাকে এই অবস্থায় দেখলো, তখন সেও তার চোখের পানি ধরে রাখতে পারল না। সে আমাদের ভালোবাসার কথা জানে, আমি তাকে সব বলেছি সাদাফ আমাকে কতটা ভালোবাসে। হয়তো পৃথিবীতে এত ভালো কেউ কাউকে ভাসতেই পারে না। সাদাফ আমাকে ততটাই ভালোবাসে, যার বেশি আর ভালোবাসা যায় না। আজ জাহানারার কাছে আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল। জাহানারা সেদিন আমার অনেক যত্ন করেছিল। হয়তো ও না থাকলে আমি মেঝেতে মরার মতো পড়ে থাকতাম। আমার যখন দু চোখ বেয়ে অজরে জল পড়তো, কাঁদতে না চাইলেও চোখ দিয়ে বৃষ্টি ঝরত, তখন জাহানারা আমার চোখের পানি মুছে দিত, আমাকে সাহস দিত, বেঁচে থাকার হাজারটা কারণ দেখাতো। ওর কথা শুনে আমার বাঁচতে ইচ্ছে হতো। আবার যখন সাদাফের কথা মনে হতো, তখন মরে যেতে ইচ্ছে করতো। আমি যখন জাহানারাকে সব খুলে বললাম, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এই শহরে একজন মানুষ ছিল আমার, যাকে ভালোবেসে নিজের সব কিছু বিসর্জন দিয়ে চলে এসেছিলাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তুমি ছাড়া পরিচিত বলতে আর কেউ নেই, তুমিই বলো কি করব আমি? তখন জাহানারা আমার হাতে হাত রেখে বলেছিল,
যার কেউ নেই তার আল্লাহ আছে, মানুষ তো মানুষের জন্যই, এত বড় বাড়ি আমাদের, তোমাকে থাকার মতো জায়গা দিতে পারবো না? এতটা খারাপ মানুষ নই আমরা। আজ থেকে তুমি আমার সাথে আমার রুমে থাকবে, যতদিন ইচ্ছে থাকবে, কেউ কিছু বলবে না তোমাকে। আর আমার থাকার রুম আমার পরিবার থেকে একটু দূরেই, সো তোমার অস্বস্তি হবে না। সাদাফার আমি যে ফ্ল্যাটে থাকতাম সেটা ছেড়ে জাহানারার সাথে থাকা শুরু করলাম। জাহানারার ভয় ছিল আমি একা থাকলে হয়তো কোনো কিছু করে ফেলতে পারি, তাই আমাকে তার ঘরে নিয়ে গিয়েছিল। আর তাছাড়া আমার একার জন্য ফ্ল্যাট ছেড়ে দিবে না কেউ। আমি চলে আসার 2 দিন পরেই নতুন ভাড়াটিয়া শিফট হয়েছে সেখানে। আমি অনার্স 3rd ইয়ারে পড়তাম, ভেবেছিলাম সাদাফ কিছু একটা করলে আবার নতুন করে অনার্সে ভর্তি হব, কিন্তু সেটা হয়নি। তবে জাহানারা আমার অনার্সে ভর্তি হওয়ার ব্যবস্থা করে দিয়েছিল, আমার জন্য কয়েকটা টিউশনি জোগাড় করে দিয়েছিল, আর কিছু টাকাও দিয়েছিল, যেটা দিয়ে আমি অনার্সে ভর্তি হই। একসময় খুব ব্যস্ত হয়ে পড়লাম, আমার জীবনের সংগ্রাম শুরু হলো। একটা মেয়ে হয়েও দিনে 3টি টিউশনি করাতাম, ভার্সিটিতে নিয়মিত ক্লাস করতাম। তবে এত কিছুর মাঝেও আমি সাদাফকে বলতে পারিনি। সাদাফ চলে যাওয়ার প্রায় 1 মাস পার হয়ে গেছে। এই 1 মাসে অনেক কিছুই হয়েছে। আমি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। অতীত ভুলে বর্তমান নিয়ে ভালো থাকার বৃথা চেষ্টা করছি। বাসায় অনেকবার ফোন দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু সাহস হয়নি। কোন মুখ নিয়ে ফোন দিব বাসায়? কি বলবো আমি? একটা ছেলের সাথে পালিয়ে এসেছিলাম, তার সাথে এক ফ্ল্যাটে প্রায় 2 মাস থেকেছি। এসব শুনলে হয়তো বাবা সহ্যই করতে পারবেন না, মা হয়তো বাজে মেয়ে ভেবে ভুলে যাবে। তাই অনেকবার নাম্বার বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি, ডায়াল করতে গিয়েও করিনি। আজ আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ঝুম বৃষ্টি। এই বৃষ্টির কথা মনে হলে সাদাফের কথা খুব মনে পড়ে। কত শতবার আমি আর সাদাফ বৃষ্টিতে ভিজেছি। গ্রামের সবুজ ঘাসের উপর দিয়ে সাদাফের হাত ধরে বৃষ্টির মধ্যে হেঁটেছি। সাদাফ জানতো বৃষ্টিতে ভিজলে তার জ্বর আসবে, সর্দি লাগবে, তবুও সে আমার খুশির জন্য আমার সাথে ভিজত, কখনো না করতো না। কারণও জানতো বৃষ্টি আমার কতটা ভালো লাগে। কারণ এই বৃষ্টির মধ্যে যে সাদাফ আমাকে ভালোবাসার কথা বলেছিল। সেদিন প্রায় বিকেল, আমি আপন মনে এক আকাশ মুগ্ধতা নিয়ে বৃষ্টিতে ভিজছিলাম, আজ ছুঁয়ে দিচ্ছিলাম। ঠিক সেই সময় একটা ছেলে একগুচ্ছ কদম হাতে আমাকে বলেছিল সে নাকি আমাকে ভালোবাসে। সেদিন আমি লজ্জায় রাগে সেখান থেকে দৌড়ে চলে গিয়েছিলাম। ভাগ্যের কি নির্মম পরিহাস। কিছুদিন পর ওই ছেলেটার সাথে আমি আমার জীবন জড়িয়ে ফেলি। এই ছেলেটাই ছিল সাদাফ, কিন্তু এসব এখন অতীত, বর্তমানের কোনো অস্তিত্ব নেই। হঠাৎ করে জাহানারা আমার পাশে এসে বসেছে, আমি খেয়াল করিনি। এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিবে জানি না। তুমি তোমার বাসায় একটাবার কথা বলো, হয়তো সব ভুলে তোমাকে আবার কাছে টেনে নেবে। হাজার হলেও বাবা মা, তারা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না। সন্তান হাজারটা ভুল করলেও তারা ক্ষমা করে দেয়। কথা বলে দেখো তো, হয়তো তোমার অপেক্ষাতে এখনও দিন গুনছে তারা, কবে তাদের মেয়ে তাদের কাছে ফিরে আসবে সেই পথ চেয়ে বসে আছে তারা। সব ভুলে যখন আমি ফোন দিলাম, তখন মা ফোন ধরে কাঁদতে শুরু করলো। আমাদের সাথে কথা না বলে এতদিন কী করে থাকলি? একবারও আমাদের কথা মনে পড়লো না? তুই চলে যাওয়ার পর তোর বাবা স্ট্রোক করেছিল, আমি অনেক ভয় পেয়েছিলাম। তোকে অনেক ফোন দিয়েছি, তোর ফোন ব্যস্ত দেখায়, না হয় বন্ধ। তুই চলে আয় মা, তোর বাবা সব ভুলে গিয়েছে। মামাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। মাকে যখন সব কিছু বললাম, তখন মা শুধু বলল, তুই চিন্তা করিস না, তোর বাবা মা এখনও বেঁচে আছে। পরের দিন বাবা নিজে এসে আমাকে নিয়ে গেলেন। সেদিন আমি দৌড়ে গিয়ে বাবার পায়ে পড়েছিলাম, কিন্তু বাবা আমাকে পায়ে পড়তে দেয়নি, বুকে জড়িয়ে নিয়েছিল। আসলে আমরা যত যাই বলি না, বাবা মায়ের মতো কেউ হয় না। ছেলে মেয়ে যত খারাপই হোক না কেন, বাবা মায়ের কাছে তারা নিষ্পাপ। রুমে বসে বসে জানালা দিয়ে নিজের গ্রামের বিচিত্র পরিবেশটা দেখছিলাম। কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এমন সময় বাবা রুমে এসে আমার পাশে বসলেন। এখন কেমন লাগছে? ভালো। তুমি আজকে অফিসে যাওনি? না, আজকে তো অফিস বন্ধ। তোর জন্য তোর মামা একটা বিয়ে এনেছে, ছেলে অনেক ভালো, ছেলের পরিবারও অনেক ভালো। তোকে বলছি না যে বিয়েটা করতে হবে? এখানে ছেলের ছবি আর ফোন নাম্বার আছে, তোর ইচ্ছে হলো কথা বলিস। কথাগুলো বলেই বাবা চলে গেল। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাবার মুখের দিকে তাকিয়ে ছেলেটাকে ফোন দিলাম, কারণ আমি জানি এটা মামার কাজ না, এটা বাবা নিজেই করেছেন আমার জন্য। এত ভালো একজন বাবার জন্য এতটুকু তো করতেই পারি। বাবার পছন্দ করা ছেলেটাকে যখন ফোন দিলাম, তখন সে ফোনটা রিসিভ করলো না, কেটে দিল। ভাবলাম হয়তো ব্যস্ত আছে, তাই আর বিরক্ত করলাম না। কিন্তু তার 2 মিনিট পরেই ওই নাম্বার থেকে কল আসলো। বুঝলাম কল ব্যাক করার জন্যই আমার ফোনটা কেটে দিয়েছিল। এমন ব্যবহার দেখে কিছুটা হলেও আজ করতে পারলাম মানুষটা ভদ্রলোক। ফোনটা ধরতে সংকোচ বোধ হচ্ছিল,
কী বলবো বুঝতে পারছিলাম না, তবু ফোনটা হাতে তুলে নিলাম। রিসিভ করতে ওপাশ থেকে অনেক দিনের পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে আসলো। মনে হলো এই মানুষটার গলার স্বর আমার বহুদিনের পরিচিত। চাঁদনি রাতে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে বলতে কত রাত পার করেছি এই কণ্ঠ শুনে, সেটা শুধু আমিই জানি। সাদাফের কণ্ঠ। আমার কেন জানি মনে হচ্ছে এটা সাদাফ, কিন্তু না, এসব আমার কল্পনা। আমি সাদাফকে এখনও ভুলতে পারিনি, তাই এমন হচ্ছে আমার। যখন ওপাশ থেকে কেউ একজন অনেক মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমি অয়ন, আপনি নিশ্চয়ই সাদিয়া, তখন আমার আর কোনো দ্বিধা থাকলো না যে এটা সাদাফ না, আমার সাদাফকে ভুলে যেতে হবে। আমি কোনো বিশ্বাসঘাতক কাপুরুষকে মনে রাখতে চাই না আমি একজন ঠক প্রতারককে ভালোবেসেছিলাম, যে আমাকে ভরা সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে নৌকা নিয়ে কিনারায় এসে পাড়ি জমিয়েছিল একটিবারের জন্য। চিন্তা করেনি আমি অতল সমুদ্রে ডুবে মরে যেতে পারি। এই লোকটার সাথে আমাকে কথা বলতে হবে, একাকিত্ব দূর করতে হবে। সাদাফকে ভুলে যাওয়ার জন্য এর থেকে ভালো সুযোগ আর আমি পাবো না। আমি তার কথার প্রত্যুত্তরে শুধু বললাম, হ্যাঁ আমি সাদিয়া, কেমন আছেন আপনি? ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আমি আসলে কখনো মেয়ের সাথে কথা বলিনি। উল্টোপাল্টা কিছু বলে ফেললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 দিন আগে আমি আপনাকে দেখেছি, মা আপনাকে দেখেই পছন্দ করে ফেলেছেন, আমিও চোখ সরাতে পারিনি। আপনাদের বাসায় গিয়েছিলাম, হয়তো আপনি খেয়াল করেননি। আমার অতীত সম্পর্কে হয়তো বাবা আপনাদের কিছু বলেনি। না, আপনার বাবা অনেক ভালো মানুষ, তিনি চাইলে আমার কাছে সব কিছু লুকোতে পারতেন, কিন্তু সেটা তিনি করেননি। তিনি সব বলেছেন। এটা কোনো সমস্যা না, মানুষের জীবনে ভুল হতেই পারে। এখানে আমি আপনার কোনো দোষ দেখছি না। আপনি একজন মানুষকে বিশ্বাস করেছিলেন, সে আপনার সাথে প্রতারণা করেছে। দোষটা তো ওই লোকটার, যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি। আপনি চাইলে দেখা করতে পারেন আমার সাথে, মাও চাচ্ছে আপনার সাথে একদিন দেখা করি আমি। কবে দেখা করতে চাচ্ছেন? যেদিন আপনি চাইবেন। আমি চাইলেই হবে? আপনার অফিস আছে তো, অফিস থেকে ছুটি নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আপনাকে জানাবো। ধন্যবাদ। কেন? এই যে দেখা করেছেন আমার সাথে, ঠিক করেছেন। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। লোকটাকে আমি 2 মিনিট আগেও চিনতাম না, অথচ তার সাথে যখন কথা বললাম তখন আমার মনে হলো আমি আমার অতীতটা কিছু সময়ের জন্য হলেও ভুলে গিয়েছিলাম। কি বোকাশোকা মানুষ, কত সুন্দর করে কথা বলে। সাদাফ তো অনেক সুন্দর করে কথা বলতো, কিন্তু কি হলো? প্রথমে সবাই খুব সুন্দর করেই নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চায়, কিন্তু পরে ঠিকই তার খারাপ রূপটা সবাইকে দেখিয়ে দেয়। অয়নও হয়তো এমন খুব সহজ সরলভাবে কথা বলছে, পরে হয়তো নিজের হিংস্র চেহারাটা প্রকাশ পেয়ে যাবে। বাবাকে যখন বললাম তোমার পছন্দ করা ছেলেটাকে আমার সাথে দেখা করতে চায়, আমি তাকে হ্যাঁ বলেছি, সময়ও জানিয়ে দিয়েছি, তোমাকে না বলি। তখন বাবার চোখে মুখে অনেক হাসি দেখতে পেয়েছিলাম আমি। মাও অনেক খুশি হয়েছিল। বিকেল 3টার সময় দেখা করার কথা ছিল। আমি 10 মিনিট আগে গেলেও অয়ন 10 মিনিট পরেই আসলো। সরি, একটু দেরি হয়ে গেল। ইটস ওকে। মানুষটা আসলেই বোকা। সে আর সবার মতো গোলাপের তোড়া বা রজনীগন্ধা কিংবা একগুচ্ছ কদম হাতে আমার সাথে দেখা করতে আসেনি, খালি হাতে এসেছে। আমি ভেবেছিলাম এসব কিছু নিয়ে আসবে, কিন্তু না, সে শুধু একটা চকলেট নিয়ে এসেছে আমার জন্য। আমি যখন তাকে বললাম, আমি কি এখনও ছোট, আমাকে কি আপনার বাচ্চা মনে হয় যে চকলেট নিয়ে এসেছেন আমার জন্য, তখন লোকটা মাথা নিচে নামিয়ে ফেললো। হয়তো অনেক লজ্জা পেয়েছে। সেদিন আমার খুব বেশি কথা হয়নি, তবে অনেক দূর পর্যন্ত আমরা হেঁটেছিলাম। লোকটার মধ্যে বিশেষ কিছু আছে। আমি যখন তার সাথে থাকি তখন আমার কেন জানি অনেক ভালো লাগা কাজ করে। আমি আমার অতীতটা ভুলে যাই তখন। বাসায় এসে যখন বললাম বাবা বিয়েটা আমি করব, তবে খুব তাড়াতাড়ি, তখন বাবা খুশিতে মরে যাওয়ার মতো অবস্থা। এত খুশি আমি বাবাকে কোনোদিন হতে দেখিনি। বাবার সুখের জন্য হলেও বিয়েটা আমাকে করতে হবে। আমি নিজেকে কখনো কারোর জন্য কোনো কিছু করিনি, কিন্তু যখন শুনলাম বিয়েতে আপনি রাজি হয়েছেন তখন এত খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। আমার 25 বছর জীবনে এই প্রথম কারোর জন্য কিছু নিজে পছন্দ করে কিনেছি। আপনার জন্য একটা শাড়ি কিনেছি। শাড়িটা আমার পছন্দের রং। আজ পর্যন্ত কেউ জানে না আমার পছন্দের রং কী, কাউকে কখনো বলা হয়নি। আপনি যদি শাড়িটা নেন তাহলে আমার ভালো লাগবে। শাড়ি হাতে দাঁড়িয়ে যখন লোকটা কথাগুলো বলল তখন আমি তার চোখের দিকে মায়া ভরা মমতা ভালোবাসা দেখেছিলাম আমার জন্য, যে ভালোবাসাটা সে সারা জীবন নিজের মধ্যেই লুকিয়ে রাখতে চায়, আমাকে কখনো জানতে দিবে না। আমার জন্য তার বুকের ভেতর এক অসহ্য ব্যথা অনুভব হয়। আমি বুঝতে পেরেছিলাম তার ভালোবাসায় কোনো ফাঁকি ছিল না। আমি তার হাত থেকে শাড়িটা নিয়ে শুধু বললাম আপনার পছন্দ অনেক সুন্দর। ওই দিন আমাদের আর কথা হলো না।
এর কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যায় বাবার পছন্দ করা সেই বোকা ছেলেটার সাথেই। বিয়ের দিন বাড়ির সবাই অনেক বেশি খুশি ছিল, কারণ সবাই ভেবেছিল আমি আমার অতীতকে হয়তো কখনো ভুলতে পারবো না। কিন্তু আমি সব ভুলে আজ খুশি মনে বিয়ের পিঁড়িতে বসেছি। এর পেছনে আমার স্বামীর অনেক অবদান আছে। বিয়ের আগে সে আমাকে অনেক মূল্যবান সময় উপহার দিয়েছেন, আমার খারাপ সময় আমার পাশে ছিল। আমার যখন ভালো লাগতো না তখনই আমি তাকে ফোন দিতাম, দেখা করতে চাইতাম। সে তখন অফিস বাদ দিয়ে ছুটে আসতো আমার সাথে দেখা করার জন্য। আমি তার সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, যার কারণে আমি আমার বিশ্রী অতীতটাকে ভুলতে পেরেছি। যাকে ভালোবেসেছিলাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বুনেছিলাম, তার সাথে কিছু হলো না, ঘর বাঁধলাম অন্য কারোর সাথে। তবু আমি অনেক সুখী, সত্যি বলছি, তবু আমি অনেক সুখী। কারণ আমি এমন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি যে আমাকে একা রেখে কখনো যাবে না, এটা হলফ করে বলতে পারি। মানুষটা সময় পেলে আমাকে নিয়ে ঘুরতে চলে যায়, সিনেমা দেখতে যায়। বিয়ের আগে পরে আমার কোনো আবদার সে অপূর্ণ রাখেনি। আমি যেটাই বলেছি সেটাই সে করেছে। অন্যায় আবদার করলেও কখনো সে না করেনি। ভেবেছিলাম সাদাফের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না, কিন্তু অয়ন সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। একটা মেয়ের আর কি চাই, ভালোই যাচ্ছিল আমাদের সময়। বিয়ের 2 মাস পরের কথা, হঠাৎ করে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলি। দরজা খুলতে জাহানারাকে দেখতে পাই। আমার বিয়ের দিন এসেছিল, তারপর আজ দেখা হলো তার সাথে। তবে বুঝলাম না সে আমার বাড়ির ঠিকানা কীভাবে পেল। আমি কিছু বলার আগে সে আমার হাতে একটা ডায়েরি ধরিয়ে দিল। তোমার বাবার কাছ থেকে তোমার ঠিকানাটা নিয়েছিলাম, সাদাফ মারা গিয়েছে। মারা যাওয়ার আগে এই ডায়েরিটা আমাকে দিয়ে গিয়েছিল, আমি যেন তোমার কাছে পৌঁছে দিই। এই ডায়েরিটা পড়লে তুমি অনেক কিছুই জানতে পারবে। আমি তোমাকে কোনো সাহায্য করিনি, এটাও জানতে পারবে ডায়েরিটা পড়লে। তুমি সেদিন বলেছিলে তোমার ভালোবাসা মিথ্যে, সাদাফ তোমাকে ভালোবাসে না। তোমার ভালোবাসা মিথ্যে ছিল না, সাদাফের মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না। কথাগুলো বলে জাহানারা চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অনেক আগে চলে গিয়েছে, তবে আমি এখন আগের মতো স্তব্ধ দাঁড়িয়ে আছি। ডায়েরিটা খোলার সাহস হচ্ছিল না, ভয় হচ্ছে, অনেক বেশি ভয় হচ্ছে। তবুও যখন ডায়েরিটা ওপেন করলাম তখন তার ভিতরে সাদাপ কাগজে মোড়ানো একটি চিঠি পেলাম। চিঠির বাসটা খুলতেই বুকের ভিতর ধুক ধুক শুরু হলো। প্রিয় সাদিয়া, তুমি যখন এটা পাবে তখন আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি। যতটা দূরে গেলে আর কখনো ফেরা যায় না, ঠিক ততটাই দূরে। জীবনের সব কিছু আমাদের নিজের হাতে থাকে না, বিধাতার হাতে অনেক কিছু থাকে। তোমার সাথে পালিয়ে যাওয়ার 7 দিন আগে আমার বাবা মারা যান। তাদের কোনো অসুখ ছিল না, তবু হঠাৎ করে তারা আমাকে ছেড়ে চলে যায়। আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমি তো বেশি কিছু চাইনি, বিলাসিতা চাইনি, স্বাচ্ছন্দ্য চাইনি, শুধু আপনজনদেরকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। দুবেলা দুমুঠো ভাত হলেই চলে যেত আমার। তবুও বিদিতা আমাকে একা রেখে তাদের নিয়ে গেলেন। তবুও আমি বেঁচে থাকতে চেয়েছিলাম তোমার জন্য, শুধু তোমার জন্যই আমি বেঁচে থাকতে চেয়েছিলাম। আমি খুব করে বিশ্বাস করতাম তুমি আমাকে এতটা ভালোবাসা দিবে যেটা আমার বাবা মাকে ভুলতে যথেষ্ট হবে। তাই তোমার সাথে পাড়ি জমিয়েছিলাম এক অনিশ্চিত জীবনে। জানো, যেদিন আমার চাকরি হলো সেদিন আমি কি খুশি না হয়েছিলাম। আমাদের একটা ছোট্ট সংসার হবে, তোমার কোলজোড়ে ফুটফুট একটা বাচ্চা আসবে। কিন্তু যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম, মাথা ঘুরিয়ে পড়ে গেলাম রাস্তায়, তখন একজন ভালো মানুষ আমাকে হাসপাতালে পৌঁছে দেয়। সেদিন আমি জানতে পারলাম এই মায়াময় পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবো না আমি। আমার বেঁচে থাকার মেয়াদ ক্রমে ক্রমেই ফুরিয়ে এসেছে, যেটা আমি বুঝতে পারিনি। আমার ব্রেন টিউমার, মাঝে মাঝে মাথায় প্রচণ্ড ব্যথা হতো। তখন ভাবতাম হয়তো চিন্তা করি তাই এমন হয়, কিন্তু এখন সব স্পষ্ট আমার কাছে। আমাদের বাড়িওয়ালার মেয়েটা বড় ভালো। প্রথমে না করলে পরে আমার মুখের দিকে তাকিয়ে সে তোমাকে অনেক সাহায্য করেছে। আমি চেয়েছি তুমি আমাকে ঘৃণা করো, আমাকে ভুলে অন্য কাউকে নিয়ে ভালো থাকো, যেমনটা এখন আছো। একসময় বুঝতে পারলাম এখান থেকে তুমি আমাকে ভুলতে পারবে না। তাই জাহানারাকে বলে তোমার বাবার সাথে কথা বলতে বলেছিলাম। তোমাকে রেখে স্বার্থপরের মতো যেদিন পালিয়ে গিয়েছিলাম সেদিন থেকে আমি তোমাকে কখনো একা ছাড়িনি। সবসময় তোমার সাথে ছায়ার মতো থেকেছি। তুমি যখন টিউশনি করাতে যেতে তখন আমি তোমার আশেপাশেই থাকতাম। যে আমার হৃদয়ের রানী, যে মেয়েটাকে আমি ভালোবাসি, তার কোনো বিপদ আসতে পারবে না অন্তত আমি বেঁচে থাকতে। লুকিয়ে লুকিয়ে তোমাকে যখন দেখতাম তখন আমার অনেক বাঁচতে ইচ্ছে হতো। সৃষ্টিকর্তার কাছে আমার প্রাণ ভিক্ষে চাইতাম আমি, কিন্তু আমার আর বেঁচে থাকা হয়নি। যেদিন তুমি তোমার হবু স্বামীর সাথে দেখা করতে গিয়েছিলে সেদিন তোমাকে কি সুন্দরী না লাগছিল, আমার খুব হিংসে হচ্ছিল।
লোকটাকে যে আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কিন্তু পরক্ষণে মনে হলো এই পৃথিবীতে আমার পরে যদি কেউ তোমাকে ভালোবাসতে পারে, সুখে রাখতে পারে, তাহলে এই বোকাশোকা মানুষটাই পারবে। তাই সেদিন খুশি মনেই মেনে নিয়েছিলাম। তারপরে যেদিন তুমি লোকটার কাছ থেকে শাড়ি উপহার নিলে, সেদিন আমার অনেক খারাপ লেগেছিল। এসব তো আমার করার কথা ছিল। বিয়ের আগে আমি তোমাকে আমার পছন্দের শাড়ি দিতাম, যেটা তুমি পরে আমার বউ হয়ে আমার জন্য বাসর ঘরে বসে থাকবে। কিন্তু হলো বিপরীত, তুমি অন্য কাউকে বিয়ে করবে, তার পছন্দ করা শাড়ি পরে বউ সেজে তার জন্য বসে থাকবে। সেদিন আমি আকাশের দিকে তাকিয়ে আকাশের মালিককে একটা প্রশ্ন করেছিলাম, আমার কি অপরাধ ছিল? এত ভালোবাসার পরেও আমি তাকে পেলাম না কেন? যদি আমার মনে কারোর জন্য এতটা ভালোবাসা দিয়েছো, তবে কেন আমার জীবনের মেয়াদ এত কম করলে? আমি উত্তর পাইনি। যেদিন বিয়ে হয়ে গেল সেদিন আমি অনেক কেঁদেছিলাম। খুব ইচ্ছে ছিল তোমাকে বিয়ের সাজে দেখব, কিন্তু পারিনি। তুমি অন্য কারো বউ হবে এটা আমি সহ্য করতে পারিনি। বুকের ভেতর এক প্রচণ্ড জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, যেটা প্রতিনিয়ত বের হয়ে আসতে চাইতো। আমি চলে গিয়েছিলাম, বধূ সাজে অনুভব করেছিলাম তোমাকে। আমি সেদিন অনেক কেঁদেছিলাম। বিয়ের পর যখন তুমি তোমার স্বামীর সাথে রিকশায় চড়ে ঘুরে বেড়াতে, তখন আমার মনে হতো তুমি এভাবে আমার সাথেও ঘুরতে পারতে। যখন তুমি তোমার স্বামীর হাতে হাত রেখে হাঁটতে, তখন মনে হতো ওই হাতটা তো আমারও হতে পারতো, কিন্তু হয়নি। আমার ভাগ্য এতটা ভালো না, তাই হয়তো তোমাকে পাইনি। তবে পরের জন্মে যদি কখনো পৃথিবীতে আসি, তবে তোমাকে পাওয়ার প্রতিশ্রুতি নিয়েই আসবো। মাথার মধ্যে যখন খুব ব্যথা হতো, তখন মনে হতো কেউ একজন যদি পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে আমার এই অসহ্যনীয় ব্যথাটা হয়তো সেরে যাবে। কিন্তু এমনটা কেউ করেনি। যখন মাথায় পেন হতো, তখন তোমাকে নিয়ে কল্পনা করতাম। তোমার আমার সোনালি দিনগুলোর কথা ভাবতাম। তখন কিছুটা হলেও ব্যথা ভুলে থাকতাম। আজ আমার শেষ দিন। শেষ দিন বলছি এজন্য যে আজ আমার অপারেশন। ডাক্তার ধরে নিয়েছে আমাকে বাঁচাতে পারবে না। আমার বাঁচার সম্ভাবনা মাত্র 5%। আমি জানি আমি বাঁচব না, তবুও আমার বন্ধুটা বৃথা চেষ্টা করছে। ও তোমাকে সব বলতে চেয়েছিল, কিন্তু বলতে দেয়নি। বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। টাকাটা হাতে পেয়েছিলাম না, তাই সেদিন আর আমি খালি হাতে বের হয়েছিলাম। তবে ভেবেছিলাম বাড়িটা বিক্রি করে যে টাকা পাবো, সেটা দিয়েই তোমাকে নিয়ে অনেক সুখে থাকতে পারবো। কিন্তু বিধাতা হয়তো এমনটা চাইনি। যে টাকাগুলো পেয়েছিলাম সেটা দিয়ে চিকিৎসা করছি, আর বাকি টাকাগুলো আমার বন্ধুর কাছেই রয়েছে। যদি পারো টাকাগুলো অনাথ আশ্রমে দিয়ে দিও। ওর ঠিকানাটাও ডায়েরিতে লেখা আছে। এই তো আর কিছু সময় পর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে। আমি জানি আমি আর সজাগ হব না, চিরতরে ঘুমিয়ে যাব। তবে জানো আমার কি মনে হয়, তুমি যদি ভালোবেসে পরম আদরে জড়িয়ে ধরে একটা বার বলতে তুমি ফিরে আসবে, আমার জন্য হলেও তুমি ফিরে আসবে, তাহলে হয়তো আমি ফিরে আসতাম তোমার কাছে। পরের জন্মে যদি রজনীগন্ধা হয়ে তোমার কাছে ফিরে আসি, তাহলে আমাকে ফেলে দিও না, তোমার খোপায় গুঁজে দিও। আমি কখনো চাইনি তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো, তাই আমার লেখা ডায়েরিটা তোমাকে দিতে বলেছি। জানি না তুমি এটা পাবে কিনা, তবে যদি পাও আমার জন্য দুঃখ করো না। মনে রেখো তুমি ভালো থাকলেই কেবল আমি ভালো থাকবো। ইতি তোমার সাদাফ। চিঠিটা যখন পড়লাম, তখন নিজের অজান্তেই দু চোখ বেয়ে বিন্দু বিন্দু জল নিচে গড়িয়ে পড়ল। সাদাফ চেয়েছিল আমি যেন সুখী হই, সে সফল হয়েছে। আজ আমি অনেক সুখী। হঠাৎ করে অয়ন চলে এসেছে, আমি খেয়াল করিনি। আমার কেমন অবস্থায় দেখেও সব বুঝতে পারলো। আমিও কিছু লুকালাম না, সব বললাম তাকে। অয়ন আমার চোখে পানি মুছে দিয়ে বুকে টেনে নিল। আমি আর অয়ন সাদাফের কবরের পাশে দাঁড়িয়ে আছি। আমি কাঁদছি, অনবরত কেঁদেই চলেছি। তখন পাশ থেকে অয়ন বলল, তুমি কাঁদলে সাদাফ কাঁদবে। সাদাফ চেয়েছিল তুমি সুখী হও। তুমি যদি চোখের পানি ফেলো, সাদাফ কি ভালো থাকতে পারবে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মনে মনে শুধু বললাম, পরের জন্য আমি তোমারই হব।